রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা জনসম্পৃক্তি আয়োজনে সাতক্ষীরা জেলার প্রশিক্ষণ কর্মশালার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ এবং কর্মশালায় উপস্থিত জেলা এবং উপজেলার শীর্ষ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। লাঞ্চের পরে প্রথমে সকালের খুব লম্বা সেশনের পরে লাঞ্চের পরে আমাকে প্রথম শুরু করতে হচ্ছে। আপনারা আজকে যারা উপস্থিত আছেন তারা মনোযোগ দিয়ে আমাদের কথা শুনছেন, সেই জন্য আমরা কৃতজ্ঞ। আসলে আমরা আপনাদের কাছে এসেছি সুনির্দিষ্ট কিছু তথ্য সরবরাহের জন্য। বিএনপির নীতি, বিএনপির আগামী, বিএনপির ভাবনা এবং আগামী নির্বাচনে আমরা কিভাবে আমাদের ভোটারদের কাছ পর্যন্ত পৌঁছাবো, এইটাই কিন্তু রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার মূল কথা। কাজে আমি অনুরোধ করব আপনারা যারা উপস্থিত আছেন তথ্যগুলোর দিকে একটু মনোযোগ দেন। আপনাদের সবার ফাইলে এই যে 31 দফাটা আছে, 31 দফা আপনারা অনেক আগে থেকেই বোধহয় কিছু না কিছু জানেন। আমাদের সম্মানিত প্রধান আলোচক এবং আমাদের টিম লিডার ইসমাইল জাবিউল্লাহ ভাই আপনাদেরকে বলেছেন যে 31 দফার এই বইয়ের মধ্যে যদি আমরা এই ছোট বইটা ধরি তাহলে কিন্তু অনেক কিছুরই ব্যাখ্যা নাই। উনি কিন্তু একটা কথা আপনাদের সাথে বলেছেন, সেটা হচ্ছে বিটুইন দ্য লাইনস এন্ড বিটুইন দ্য ওয়ার্ডস। এখন বিটুইন দ্য লাইনস এন্ড বিটুইন দ্য ওয়ার্ডস কিছু বুঝতে হলে আসলে আরো বোধহয় দু একটা পাঠ্যপুস্তকের সহায়তা দরকার। আর আমাদের ক্ষেত্রে সেই পাঠ্যপুস্তকটা হচ্ছে ভিশন 2030, রূপকল্প 2030। এটাও আপনাদের সবারই পাওয়ার কথা, যদি না পেয়ে থাকেন দয়া করে সংগ্রহ করবেন। এইখানে যেই 4টা ভাগের কথা মোশাররফ ভাই মোটা দাগে বলেছেন, সেই 4টা দাগের মধ্যে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে সামাজিক নিরাপত্তা বিষয় নিয়ে কথা বলা। সামাজিক নিরাপত্তা কোনটা? সামাজিক নিরাপত্তা নিয়ে একজন বিখ্যাত মনীষীর কথা আছে, সেটা হলো সামাজিক নিরাপত্তা হচ্ছে সেইটা যেটা রাষ্ট্র ব্যবস্থা প্রণয়ন করে, সেটা হচ্ছে আপনার একটা ইনকামের ব্যবস্থা করে দিবে, মানে কাজ। আর সেটা যতদিন করে দিতে পারবে না ততদিন কোনো না কোনো আয় আপনাকে দিবে। তার মানে আপনি যখন বেকার তখনও আপনার কোনো না কোনো ভাতা থাকতে হবে, সেটাই সামাজিক নিরাপত্তা ব্যবস্থা। আমাদের 31 দফা যদি আমরা খুলি, একেবারে প্রথম থেকে যদি যাই, 2য় দফাটা আপনারা দেখেন, রেইনবো নেশন, সেখান থেকে শুরু হয়েছে কিন্তু সামাজিক নিরাপত্তা ব্যবস্থার প্রথম স্তর। এইখানে সমস্ত নাগরিকের যার যেটা ধর্মবিশ্বাস, যার যেটা রাজনৈতিক বিশ্বাস, যার যেটা জাতিগত বৈশিষ্ট্য থাকুক না কেন, তাকে একই ধরনের একই নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে। তার মানে আপনার এখান থেকেই শুরু হলো সামাজিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। এরপরে আপনি আসেন ধারা 14। ধারা 14তে আপনি যখন আসবেন তাহলে সর্বস্তরে আইনের শাসন এবং মানবাধিকার, আইনের শাসন এবং মানবাধিকার প্রতিটা নাগরিকের জন্য। তার মানে হলো আপনার বেসিক নিড যেটা রাষ্ট্র আপনাকে দিতে বাধ্য, সেই বেসিক নিডের পাশাপাশি আপনার বেঁচে থাকার যে ন্যূনতম বিষয় সেগুলো নিশ্চিত করবে। মানবাধিকার একজন মানুষ হিসেবে মানবিক মর্যাদা নিয়ে এবং আত্মসম্মান নিয়ে টিকে থাকা নিশ্চিত করবে। কাজেই আপনার 14তম ধারাতেও কিন্তু সামাজিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে। এরপরে আসি ধারা 15তে। 15 যদি শেষ অংশে আপনারা দেখেন, ওখানে খুব স্পষ্টভাবে বলা আছে রাষ্ট্রের যে উদ্বৃত্ত আয় সেটা বিশেষভাবে বন্টিত হয়ে যাবে সুবিধা বঞ্চিত নাগরিকদের মধ্যে। সামাজিক নিরাপত্তা ব্যবস্থার এইটা একটা ধাপ। এরপরে যদি আমরা আসি ধারা 16, সেটা হচ্ছে ধর্মীয় স্বাধীনতা। ধর্মীয় স্বাধীনতা যখন সর্বোচ্চ নিশ্চয়তা আমরা দিচ্ছি, তার মানে মানুষ হিসেবে তাদেরকে সম অধিকার দিচ্ছি, সেটাও সামাজিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে। 17 নম্বর ধারাটা ইতিমধ্যে আলোচিত হয়েছে, তবু আরেকবার বলি, ইনকাম বিবেচনায় আপনার মজুরি কিংবা বেতন নির্ধারণ, এটা কিন্তু কেবল মজুরির ক্ষেত্রে নয়, যদিও মাথায় রাখতে হবে ঐতিহাসিকভাবে বিশ্বজুড়ে শ্রমিক শ্রেণী হচ্ছেন তারা যারা হচ্ছেন নাগরিক সুবিধা বঞ্চিত এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থা সবচেয়ে বেশি তাদের সামাজিক নিরাপত্তা ব্যবস্থার বাইরে আছে। আর বিগত সরকারের 17-18 বছর আমরা আর কিছু না শুনি, আমরা প্রচুর উন্নয়নের গল্প শুনেছি। তারা দারিদ্র দূরীকরণ করেছেন বলে দাবি জানিয়েছেন, কিন্তু রিয়ালিটি হচ্ছে এই 3 কোটি মানুষের 20 ভাগ মানুষকেও তারা ন্যূনতম সামাজিক নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। এরপরে
আরেকটা জিনিস আছে আপনার 17 নম্বর ধারায়, আপনারা বিশেষভাবে খেয়াল করুন, শিশু শ্রম বন্ধের সুনির্দিষ্ট এখানে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। শিশু শ্রম বন্ধ করা এবং শিশুদের শিক্ষাক্ষেত্রে ফিরিয়ে আনা, এটা বিএনপির একটা অঙ্গীকার। এরপরে আমরা যদি আসি 18 নম্বর ধারায়, নতুন কলকারখানা প্রতিষ্ঠা, শিল্প বিদ্যুৎ জ্বালানি খাত আধুনিকায়ন এবং যেগুলো বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যায় কলকারখানা পুনঃপ্রতিষ্ঠা। এর অর্থ হচ্ছে অসংখ্য চাকরির সুযোগ তৈরি হওয়া, আর চাকরির সুযোগ মানেই আপনার দারিদ্র বেকারত্ব দূর করার একটা প্রধান উপায়। চলে আসি 22 নম্বর ধারায়, মুক্তিযোদ্ধা 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 17 বছরের স্লোগান, যে স্লোগানের মূল উদ্দেশ্য ছিল দেশকে লুটে পুটে খাওয়া। এই 22 নম্বর ধারায় সেই সব পরিবার নিয়ে বলা হয়েছে যে এই পরিবার, অসংখ্য মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন, যাদের পরিবারের নামের তালিকা পর্যন্ত এখন পর্যন্ত সরকারের কাছে নাই, সেই পরিবার যারা অনেকেই দারিদ্র সীমার নিচে আছেন কিংবা যুদ্ধ করছেন বেঁচে থাকার জন্য, তাদের জন্য এই বিশেষভাবে 22 নম্বর দফাটা প্রণীত হয়েছে। এবার 23 নম্বর ধারা, আধুনিক ও যুবোপযোগী যুব উন্নয়ন, এইটা নিয়ে আমি একটু পরে বলবো, এবং 24 নম্বর ধারাটা যেটা নারী, ওইটা একটু পরে বলবো। আর শিক্ষা, এটা মানুষের মৌলিক অধিকার, সেই শিক্ষা নিয়েও আমাদের খুব বিশদ বর্ণনা আছে স্বাস্থ্য নিয়ে। কেন আমি স্বাস্থ্যটা একটু আলাদাভাবে সবসময় বলি, স্বাস্থ্যের ক্ষেত্রে এনএইচএস যে সিস্টেমটা, ওটাতে আপনার যে ভোটার আইডি কার্ড বা স্মার্ট কার্ড বা নাগরিক কার্ড, সেটাই কিন্তু আপনার হেলথ কার্ড হিসেবে পারফর্ম করবে। আর নবজাতকদের ক্ষেত্রে আপনার জন্ম সনদ। এই যে আপনি যদি গোটা দেশকে এইটার আওতায় আনতে পারেন, কাজটা সময় সাপেক্ষ, কিন্তু নিশ্চিতভাবে বলা যায় যে যারা সুবিধা বঞ্চিত শ্রেণীর মানুষ, তাদের জন্য এটা একটা বিশাল আশীর্বাদ হয়ে আসবে। এবার আসেন 27 দফায়, এটাও আর একটু পরে বলি। এবং যোগাযোগ ব্যবস্থা মোটের উপরে বলা আছে 28 নম্বর দফায়। 28 নম্বর দফায় যেটা বলা আছে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়া মানে কি, মানে ব্যবসা বাণিজ্যের প্রসার, মানে শিক্ষার প্রয়োজনে বা অন্য প্রয়োজনে, উপার্জনের প্রয়োজনে মানুষের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটা সহজ হওয়া, এবং এটা এক অর্থে মানুষের ওভারঅল দারিদ্র এবং বেকারত্বের সংখ্যা কমিয়ে আনা। এরপরে আছে ক্লাইমেট চেঞ্জ, সেটা আর একটু পরে বলি। এবং পরিকল্পিত আবাসন। পরিকল্পিত আবাসনটা হচ্ছে এমন একটা প্ল্যান, যে এই প্ল্যানের আওতায় বিশেষ করে কিছু কিছু অঞ্চল আছে বাংলাদেশে, যে অঞ্চলগুলোতে আপনার কৃষি জমি দখল হয়ে আবাসনে চলে গেছে কিংবা নানা ধরনের অন্যান্য বাণিজ্যিক কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে। পরিকল্পিত আবাসন কথাটার অর্থ হচ্ছে আপনার জন্য এমন একটা আবাসন ব্যবস্থা নিশ্চিত করা, যে আবাসন ব্যবস্থার একেবারে নিকটতম দূরত্বে শিক্ষা, আপনার স্কুল কলেজ মাদ্রাসা, আপনার হাসপাতাল এবং অন্যান্য নাগরিক সুবিধা সহজলভ্য থাকবে। এর বাইরে আছে আপনার যতখানি সম্ভব কৃষি জমি সংরক্ষণ করা এবং আপনার যেই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য যেটুকু ল্যান্ড দরকার সেটাকে আলাদা করে দেয়া। এই যে মোটের ওপর আপনাদেরকে বলে গেলাম, এটা কিন্তু গড় বললাম। এইটা বলার পরে এবার আমি মূল চলে আসি। মানব সম্পদ উন্নয়ন এমন একটা বিষয় যেটা তারুণ্যের উন্নয়ন, যেটা নিয়ে কথা বলা আজকে আমার একটা প্রধান বিষয়। শিক্ষা এবং মানব সম্পদ উন্নয়ন কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। বিএনপির অঙ্গীকার হচ্ছে দেশের প্রতিটা শিশুকে শিক্ষা ব্যবস্থার আওতায় নিয়ে আসা এবং সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে দেশকে সম্পূর্ণ নিরক্ষরতা মুক্ত করা। এর শিক্ষা খাতে জিডিপি 5%, এটা তো আগেই বলেছেন ইসমাইল জাবিউল্লাহ ভাই। এবং প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষা ব্যবস্থা যেটা আমরা প্ল্যান করেছি, সেটা হচ্ছে নিড বেসড এডুকেশনটা আমি একটু বলি। নিড বেসড এডুকেশন হচ্ছে সেইটা যেটা একটা মানুষকে মোটামুটি ভাবে বেঁচে মোটামুটি ধরনের চাকরি বাকরি করার নিশ্চয়তা দেয়। আপনার মানুষ হিসেবে একটা মিনিমাম মানবিক মর্যাদা নিয়ে বেঁচে থাকার জন্য যেইটুকু আপনার শিক্ষা দরকার, সেইটা হচ্ছে নিড বেসড এডুকেশন। এবং মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত শিক্ষাটা হচ্ছে নলেজ বেসড। এটার অর্থ হচ্ছে বিশেষায়িত জ্ঞানের আপনার সেনানি তৈরি করা। কেউ ডাক্তার হবেন, কেউ ইঞ্জিনিয়ার হবেন, কেউ অন্যান্য বিশেষায়িত ক্ষেত্রে যাবেন। এই শিক্ষা ব্যবস্থার যখন এই সেগ্রিগেশনটা হয়ে যাবে, আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, পারি না পারি সবাই বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করেন কিন্তু চাকরি বাকরি
চাকরি জীবনে দেখা যায় যে তারা এমন কোনো মানে ভালো চাকরিতে তারা সুযোগ পাচ্ছে না। তার প্রধান কারণটা হচ্ছে যে বেঁচে থাকার জন্য যতটুকু বেসিক শিক্ষা প্রয়োজন, তারপরে যদি একজন নাগরিক বা তরুণ কারিগরি বা অন্যান্য ভোকেশনাল ট্রেনিং এর দিকে মনোযোগ দেন, তাহলে কিন্তু তার অনেক বেশি আয় রোজগারের রাস্তা বা উপার্জনের রাস্তাটা খুলে যায়। আপনি যদি খেয়াল করে দেখেন যে হাতের কাজ যারা জানেন, একজন রাজমিস্ত্রি, একজন প্লাম্বার কিংবা একজন কাঠমিস্ত্রি যেটা ইনকাম, সেটা কিন্তু অনেক সময় আমরা দেখি যে মানে একেবারে উচ্চ পর্যায় পর্যন্ত পড়াশোনা করে আসার পরেও সেটা মিট করা যায় না। কারণ হচ্ছে নলেজ বেসড এডুকেশন সবার জন্য নয়, সবার মেধা এক নয়, মেধাভিত্তিক ডিফারেন্স আছে এবং যার মেধা তাকে যাকে যেদিকে নিয়ে যায় সেইটাকে সঠিকভাবে পরিচর্যা করাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল লক্ষ্য। আর আরেকটা জিনিস সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর আগে বারবার বলেছেন, আপনারা বোধহয় দেখেছেন, বাংলা এবং ইংরেজির বাইরে আর একটি আন্তর্জাতিক ভাষা ইন্ট্রোডিউস করা। এইটার অর্থ হচ্ছে সমগ্র দেশে স্কুল, কলেজ, মাদ্রাসায় সর্বত্র দ্বিতীয় একটা আন্তর্জাতিক ভাষা শেখার বাধ্যতামূলক অপশন থাকতে হবে। এই যে ভাষাগুলো, এই ক্ষেত্রে আপনি একটা জিনিস ঠান্ডা মাথায় ভেবে দেখেন, সমগ্র দেশে যখন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে তৃতীয় একটা ভাষার জন্য আমরা শিক্ষক নিয়োগ করব, আসলে আমরা কতগুলো কর্মসংস্থান সৃষ্টি করছি। এবং তৃতীয় ভাষাটা যখন আমাদের সন্তানরা জানবে, সারা বিশ্ব তাদের জন্য খুলে যাবে কাজ করার জন্য। এর বাইরে আছে যে কোনো একটা খেলাধুলায় অংশ নিতেই হবে তরুণদের। এর আরেকটি কারণ হচ্ছে যে এখনকার সময় আমরা খুব মানে ভীতির সাথে লক্ষ্য করছি ভার্চুয়াল ওয়ার্ল্ডের ব্যাপক প্রসারে খেলাধুলা এবং অন্যান্য যে আপনার শারীরিক কসরতের বিষয়গুলো আমাদের ছেলে মেয়েদের মধ্যে অনেক কমে এসেছে। স্কুল কলেজে যদি বাধ্যতামূলক আপনার কোনো না কোনো খেলা বাধ্যতামূলক থাকে, তাহলে আর কিছু হোক না হোক তরুণরা অন্তত শারীরিকভাবে কিছুটা সক্ষমতা অর্জন করবেন। এবং যে কোনো একটি সাংস্কৃতিক গুণ, সেটা যেটাই হোক, কবিতা আবৃত্তি হতে পারে, এটা গান হতে পারে, একটা মিউজিক হতে পারে। এর বাইরে আছে স্নাতক পর্যন্ত সকল শিক্ষা ফ্রি। এবং ভোকেশনাল আর টেকনিক্যাল যেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, তার অন্যতম প্রধান হচ্ছে আউটসোর্সিং। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে প্রথম রেডিমেড গার্মেন্ট সেক্টর উনি ইন্ট্রোডিউস করেছিলেন। এখনো পর্যন্ত বাংলাদেশের মোট আয়ের 76% আসে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে রেডিমেড গার্মেন্ট সেক্টর থেকে। কিন্তু আরেকটি সেক্টর আছে যে সেক্টরটা এখন বিশ্বব্যাপী বুমিং, সেটা হচ্ছে আউটসোর্সিং। এইটার জন্য আপনি আপনার ঘরে বসে একটা ভালো ইন্টারনেট কানেকশন, একটা যথাযথ ট্রেনিং, এটা যদি আপনার থাকে তাহলে যে কেউ এটাতে অংশ নিতে পারেন। আপনাদের জানাচ্ছি কয়েক হাজার ট্রিলিয়নের মার্কেট ইতিমধ্যে বিশ্বব্যাপী আছে এই আউটসোর্সিং নিয়ে। এবং এই আউটসোর্সিং এ বাংলাদেশি মানে অপারেটর বা বাংলাদেশি পারফর্মারদের মানে পার্টিসিপেশন হচ্ছে 27%। 27% তরুণরা আমাদের প্রত্যন্ত অঞ্চলে সারা দেশ জুড়ে কাজ করছে এবং তারা কিন্তু প্রত্যেকেই লাখ টাকার উপরে ইনকাম করছে। এইটার জন্য দরকার সুনির্দিষ্ট ট্রেনিং। এই ট্রেনিংটা বিএনপি সুনিশ্চিত করবে। এই ট্রেনিং এর বাইরে আরো একটা জিনিস প্রয়োজন আছে। এই যে আউটসোর্সিংটা নিয়ে আমরা কথা বলছি, এই আউটসোর্সিং এর পেমেন্টের ইন্টারন্যাশনাল পেমেন্ট যেহেতু এগুলো আসার সুনির্দিষ্ট কিছু মাধ্যম আছে, তার মধ্যে অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে পেপ্যাল। এই সরকার যত কথাই বলুক না কেন, তারা পেপ্যাল আজ পর্যন্ত ইন্ট্রোডিউস করতে পারেননি। আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন, রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব যদি বিএনপি পায় তাহলে তারা বাংলাদেশে পেপ্যাল ইন্ট্রোডিউস করবে। বাংলাদেশে এই যে ট্রেনিংগুলো আউটসোর্সিং এর জন্য আমাদের তরুণদের প্রশিক্ষিত করবে, তাদেরকে এই ট্রেনিংগুলো আমরা বাধ্যতামূলক করব এবং ছড়িয়ে দিব দেশ জুড়ে। আমাদের মোট জনসংখ্যার এখন অলমোস্ট 29% হচ্ছে তরুণ এবং তাদের বয়স 29 বছরের নিচে। ফলে এই বিষয়গুলো মূলত তাদের জন্য। আচ্ছা, এছাড়াও বিশেষভাবে সক্ষম একটা জনগোষ্ঠী আছে আমাদের মধ্যে। এই বিশেষভাবে সক্ষম জনগোষ্ঠীকে যথাযথ শিক্ষা অর্জনের জন্য বিশেষ শিক্ষক নিয়োগ এবং বাংলাদেশের প্রতিটা মানে অংশে বা প্রতিটা অঞ্চলে এটার উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আরেকটি অঙ্গীকার। এবং আরেকটা মূল বিষয় এখন যেটা আমরা ধাক্কা খাই, সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা যখন ধ্বংস হয়েছে, সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে শিক্ষকদের মান। এই শিক্ষকদের মান উন্নয়নের জন্য বেশ কিছু পদক্ষেপ বিএনপি ভেবেছে। তার মধ্যে বিশেষভাবে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের
মানে বিশেষ মানে স্পেশাল ট্রেনিং এবং তাদের পে স্কেল নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে। কারণ আমরা যদি চাই যে আমাদের শিশুরা আগামীর বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠুক, তাহলে তাদের যোগ্য শিক্ষকের হাতে তাদের দায়িত্ব থাকতে হবে। এবং যেই পে স্কেল এখন বরাদ্দ আছে সেটা আর যাই হোক খুব ডেডিকেটেড ওয়েতে তাদের কাজ করার সুযোগ থাকে না। এছাড়াও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রতিও বিশেষ নজর দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই শিক্ষাকে আধুনিক এবং যুগোপযোগী করা আমাদের আরেকটি দায়িত্ব, এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করা। এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে ছোট আমরা যখন বলি যে যুব উন্নয়নে ফেরত আসি, এবার আমরা 23 নম্বর ধারায়, আপনারা অনুগ্রহ করে এই বইটা খুলুন, এইটার 23 নম্বর ধারায় আমরা ফেরত আসি। এখানে যুব উন্নয়ন নিয়ে বিশেষভাবে বলা হয়েছে। এখানে একটা চুম্বক অংশ আছে, যেই একটা চুম্বক অংশ যদি আপনারা ভোটারদের কাছ পর্যন্ত নিতে পারেন, সেটা আপনাদেরকে অন্তত নিশ্চিতভাবে আমাদের তরুণ ভোট নিশ্চিত করবে। সেটা হচ্ছে 1 বছর পর্যন্ত কর্মসংস্থান আগে, অথবা আপনার মানে বেকারত্ব 1 বছর, যেটা আগে হবে সেই ভিত্তিতে বেকার ভাতা প্রদান করা হবে। এটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে পারে আপনাদের কাছে যে বেকার তো প্রচুর এবং যুবকও তো প্রচুর, এই যুবকদের আপনারা কিভাবে এই রকম একটা অঙ্গীকার দিতে পারেন? দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেই ধরনের ডাইভার্সিফাইড মানে ট্রেনিং এর কথা চিন্তা করছে, মানে একেবারে নানামুখী ভোকেশনাল ট্রেনিং এবং অন্যান্য ট্রেনিং